আজকে আমরা পড়ে শোনাব শাহরিয়ার কবিরের বই বহুরূপী। এটি মূলত শিশু কিশোরদের জন্য লেখা একটি বই। শিশু বয়সে এই বইটি আমার অত্যন্ত প্রিয় ছিল। শাহরিয়ার কবির তার নিজের নানা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হলেও শিশু কিশোরদের জন্য চমৎকার কয়েকটি বই লিখে গেছেন। আমার মনে হয় শিশু কিশোরদের সেই বইগুলো পড়া উচিত, কারণ তাতে নির্ভেজাল আনন্দ ছাড়া আর কিছুই নেই। আমার অনেক সময় মনে হয়েছে শাহরিয়ার কবির লীলা মজুমদারের লেখা দ্বারা দারুণভাবে প্রভাবিত। কাজেই যারা লীলা মজুমদারের লেখা পছন্দ করেন, এই বইটি তাদের খুবই ভালো লাগবে বলে আমি আশা করি। আর এই বইটি পড়ার সময় আমিও নস্টালজিয়ায় ভুগব। আসুন বইটি পড়া শুরু করি। সবাইকে স্বাগতম। পর্ব ১। সিংটলার ছোয়ানি দশানি। সিংটলার জমিদারদের নিকুঞ্জ কুটিরের মতো বড় আর পুরনো বাড়ি গোটা তল্লাটে দ্বিতীয়টি নেই। সেই কোম্পানি আমলের বানানো। বংশের আদিপুরুষ নিকুঞ্জ নারায়ণ রায়ের নামে এ বাড়ি বানিয়েছিলেন তার অধস্তন চতুর্থ পুরুষ কালী নারায়ণ রায়। জয়পুর থেকে মার্বেল আনানো হয়েছিল, কড়ি বর্গা আর দরজা জানালার কাঠ এসেছিল বার্মা থেকে, ঝাড় লণ্ঠন এসেছিল ভেনিস থেকে। সে এক ধুন্ধুমার কাণ্ড। পাড়ার লোকেরা অবশ্য অনেক আজেবাজে কথা বলতো, নাকি নিকুঞ্জ নারায়ণ রায়ের বংশে ফাসুরের রক্ত আছে। যদিও কালীনারায়ণ বলতেন ইদ্রাকপুরে তাদের জমিদারি কেনা হয়েছিল স্বপ্নে পাওয়া গুপ্তধনের টাকায়। অনেকে সেসব কথা বিশ্বাসও করত, তবে অবিশ্বাসী মানুষের সংখ্যা কোনো কালেই কম ছিল না। অত জাঁকজমক করে বাড়ি বানানো, লখনৌ থেকে বাইজি আর গানের ওস্তাদ আনিয়ে নবাবদের সঙ্গে টক্কর দেয়া, সবকিছু তিন পুরুষের কর্পূরের মতো উবে গেল। কালীনারায়ণের চতুর্থ পুরুষে এসে শরিকদের ভেতর সম্পত্তি ভাগ হল। দেনার দায় বসত বাড়ি ছাড়া বাকি সবই নিলামে উঠল। নিকুঞ্জ কুটিরের দশাও একরকম না থাকারই মতো। কোথায় গেল ভেনিসের ঝাড়বাতি, দরজা জানালার বর্মি নকশা আর দেয়ালের চকমিলান কারুকাজ। সিংহ দরজার থামের ওপর বসানো সিংহ দুটোর দশাও তেমনি। একটার লেজ উড়ে গেল কবে কেউ টেরও পেল না, আরেকটার সামনের এক ঠ্যাং ভাঙা। দুটোরই আস্তর ঘষে ভিতরের সুরকি বেরিয়ে গেছে। ইংরেজদের রাজত্ব শেষ হওয়ার পর ইতুর বড় দাদু ঠিক করলেন কলকাতা থেকে ঢাকা চলে আসবেন। ওদের ওয়েলেসলি স্ট্রিটের বাড়িটা প্রথমে বিক্রি করার জন্য দালাল ধরলেন। সে সময় বাড়ি কেনার গরজ নেই কারো। উল্টাপাল্টা দাম বলার জন্য তিনটে দালাল ইতুর বড় দাদুর লাঠি পেটা খেয়ে পালালো। ওর সঙ্গে স্কুলে পড়তেন ঢাকার নিকুঞ্জ কুটিরের ছোয়ানি শরিকদের এক ছেলে। পরে বাপ মরার পর নিজেই মালিক হয়েছেন, তবে ঢাকার বাড়ির খোঁজখবর সামান্যই রাখতেন। এক বিটকেল নায়েব ছিল, বাড়িতে সে ভাড়াটে বসিয়েছিল। বছরে একবার এসে কিছু টাকা দিয়ে যেত। 12 মাসের ভাড়া যা হওয়ার কথা তার অর্ধেকেরও কম। বলে নিকুঞ্জ কুটির নাকি ভুতুরে বাড়ি, বেশি দিন কোনো ভাড়াটে থাকে না, ন্যায্য ভাড়াও পাওয়া যায় না। বাড়ি বিক্রির খবর শুনে ছোয়ানি শরিক একদিন নিজে এলেন ইতুর বড় দাদুর সঙ্গে দেখা করতে। ভূতের কথা গোপন করে বন্ধুকে বললেন, যখন ঢাকা যাবে ঠিক করেছ, তখন আমার বাড়িটা গিয়ে একদিন দেখে এসো। তোমার পছন্দ হলে আমি ওটার সঙ্গে তোমার এ বাড়ি বদল করতে পারি। কথাটা ইতুর বড় দাদুর মনে ধরল। সিংটোলার নিকুঞ্জ কুটিরের ছোয়ানি অংশ দেখে তার পছন্দও হলো। বাড়ি অনেক পুরনো বটে, 30-40 বছরে কোনো মিস্ত্রির হাত লাগেনি, রঙও কেউ করেনি, তবে জায়গা অনেকখানি। পেছনের জমিতে আম, কাঁঠাল, নারকেল আর লিচুর গাছ আছে বেশ কয়েকটা। দেরি করলে যদি হাতছাড়া হয়ে যায়, কলকাতায় এসেই কাগজপত্র সব পাকা করে ফেললেন। ছোয়ানি শরিকও ভুতুরে বাড়ির হিল্লে করতে পেরে ভারী খুশি। সিংটোলার বাড়িতে আসার অনেক পরে ইতুদের জন্ম হয়েছে। বড় দাদু এ বাড়িতে এসেই রং মেরামত সব করেছিলেন, তবু পুরনো চেহারাটা রয়েই গেছে। পাড়ার লোকদের কাছে নিকুঞ্জ নারায়ণের বংশের সব কীর্তি কাহিনী ইতুরা জন্মের পর থেকেই শুনছে। ইতুর দিদা ভীষণ কড়া মানুষ, বলেন ওদের বাড়া ভাতে ছাই দিয়েছি তো, তাই এ বাড়ি সম্পর্কে আজে বাজে কথা বলে। আসার পর থেকে বছরের কটা মিলাদ পড়ায় হিসেব করেছিস? আমি তো চোখ বুঝলেই দেখতে পাই সারা বাড়িতে ফেরেশতারা গিজগিজ করছে। ইতু
ইতুরা চোখ বুজে কখনো ফেরেশতা দেখেনি, এটা ঠিক, তবে খারাপ কিছুও দেখেনি। দিদার কথা শুনে একদিন মিতু বলল, বাড়িতে তো আমরাই গিজগিজ করি দিদা, তুমি আমাদের কথা বলছো? বড়রা সবাই দিদাকে আজরাইলের মতো ভয় পেলেও ছোটরা সব সময় ওর আহ্লাদ পেয়ে এসেছে। মিতুর কথায় দিদা এতটুকু রাগলেন না, মুখ টিপে হেসে বললেন, তোরা সব ইবলিশের ঝাড়, বাচ্চা থাকতে সবাই ফেরেশতা থাকে, তোরাও ছিলি এক সময়, এখন সব আস্ত শয়তান হয়েছিস। ইতুর 3 দাদুর ছেলে মেয়ে, ওদের বাবা কাকা জ্যাঠা আর ফুপিরা মিলে 18 ভাই বোন। সবাই অবশ্য এ বাড়িতে থাকে না। বড় দাদুর এক ছেলে রাঙা জেঠু অনেক আগে, সেই ইংরেজ আমলে ভূপালে গিয়ে আস্তানা গেড়েছেন, দেশে ফেরার কথা মুখেও আনেন না। বিয়ে করেছেন সেখানকার এক নামী বংশে। রাঙা জেঠিমার কথা ইতুরা কেবল বড়দের মুখে শুনেছে, চোখে দেখেনি। ওদের ছেলে মেয়েরা পড়ালেখা করতে গিয়েছিল, কেউ বিলেতে, কেউ আমেরিকায়। পড়ার পাঠ শেষ করে কেউ দেশে ফেরেনি। ভূপালে রাঙা জেঠু আর জেঠিমা বাড়িতে এক গাদা কুকুর আর বেড়াল পুষি নিয়ে দিব্যি আরামে দিন কাটাচ্ছেন। ইতুদের আরেক কাকা থাকেন রেঙ্গুনে, তিনিও সেখানে বর্মি বিয়ে করে থিতু হয়েছেন। এ বাড়িতে ইতুরা কাকাতো জ্যাঠাতো ভাই বোন মিলে ডজন খানেকের মতো। ক্লাস 6-এ পড়া ইতুরি বয়সী এক গন্ডা ভাই রয়েছে। নিকুঞ্জ কুটিরের 10 আনি শরিক ইংরেজ আমলেই কলকাতায় থাকতেন, তবে 6 আনির মতো সুবিধের মক্কেল না পাওয়াতে তার অংশটুকু বহুদিন খালি পড়েছিল। ইতুরা সেখানে লুকোচুরি খেলত। বুড়ো পাহারাওয়ালা বনমালী ওদের কিছুই বলতো না, তবে গত 1 মাস ধরে ও বাড়িতে ঘষা মাজার কাজ শুরু হয়েছে। সেই থেকে ওদেরও সেদিকে যাওয়া বন্ধ। কারা নাকি কিনেছে ও বাড়ি। রোববার সকালে ইতুদের বাড়ি বাসি কাপড় নিতে এসে গিরিবালা ধোপানি দিদাকে বলল, আইজকা একটু কম দিয়েন বড় মা, আইজ মেলা কাপড় ধোন লাগবো। গিরিবালার কথা শুনে ভারী অবাক হলেন ইতুর দিদা। প্রতি রোববার কাপড় নিতে এসে সবসময় ও বলে, বড় বাড়ির কাপড় বেশি না হইলে মাইনসে কি কয় বড় মা? 18 খানি দিলেন, 20 পুড়াইয়া দেন না গো বড় মা। কাপড় যাই দেয়া হোক, গিরিবালা সবসময় বেশি ধুতে চায়, নাকি তার পোষায় না। ইতুর দিদা জানতে চাইলেন, আজ যে বড় কম নিতে চাইছিস গিরি, আর কোন রইসের কাপড় ধুচ্ছিস শুনি? দোক্তাওয়ালা বড় 1 খিলি পান মুখে দিয়ে বুড়ি গিরিবালা বলল, আপনারা অখনো হনেন নাই বড় মা, 10 আনি বাড়িত নতুন ভাড়াইটা আইছে। কেমন মানুষ আইলো দেখতে গেছিলাম কাইল রাইতে। পয়লা দিনই 10 আনি গিন্নিমা 50 খানা ধরাইয়া দিছে। ও মা, কখন এলো? দেখিনি তো। ইতুর মেজ জেঠিমা শুনে অবাক হলেন। কারা এসেছে গো গিরিবালা? দিদা গম্ভীর হয়ে মেজ জেঠিকে বললেন, আমার কথার মাঝখানে কথা বলো কেন? আফসার উদ্দিনের ওঠার সময় হয়ে গেছে, যাও ওর চা দিয়ে এসো। মেজ জেঠিমা জিভ কামড়ে সরে গেলেন সামনে থেকে। দিদা বললেন, ওদের কর্তা কি করে শুনেছিস? গিরিবালা ঢক করে পানের পিক গিলে বলল, তা কইবার পারুন না, তয় গিন্নিমা যে কি সুন্দর দেখতে, এত বয়স হইছে, মুখখানা দুর্গা পিতিমার মতন। বাড়ির বৌঝিরাও পরীর মতন, পোলারাও কম সুন্দর না বড় মা। দিদার ভারী দুঃখ, এ বাড়িতে তার মতো দুধে আলতায় গায়ের রং আর কারো নয়। মেয়েগুলো বেশিরভাগই শ্যামলা, বড় নাতনিটি যা কিছুটা ফর্সা, আর ছেলেগুলোকে কালোই বলতে হয়। 10 আনির নতুন ভাড়াটেদের মেয়েরা পরীর মতো শুনে তিনি খুশি হলেন না। তার সাবালক নাতি রয়েছে গোটা 4, 2 নাতনির বিয়ের বয়স হয়েছে, বড়টির জন্য ঘটকও লাগিয়েছেন। অপ্রসন্ন গলায় দিদা গিরিবালাকে বললেন, ও বাড়ির কাপড় ধুয়ে যদি তোর সময় না থাকে তাহলে থাক, আমি হরিমতিকে খবর দেই, আজকাল তোর ধোয়াও ঠিক হয় না। গিরিবালা বলল, এইটা কেমন কথা বড় মা? আপনি গো কাপড় ধুইবার পারুম না, এই কথা কইলে আমার মুখে বিলাই মুতব না? আপনি আমার কম উপকার করছেন বড় মা? দরকার হইলে ওই বাড়ির কাপড় আর ধুমু না। গিরিবালা চলে যাওয়ার মিনিট 20 পরে 6 আনি শরিকের চিলে কোঠার ঘরে দেখা গেল এ বাড়ির ইতু মিতু রন্টু ঝন্টু আর ছোটনকে। পাড়ার সবাই ওদের পঞ্চপাণ্ডব বলে। দিদার কাছে মহাভারতের গল্প শুনে নিজেরা সাইজ মতো নাম মিলিয়ে নিয়েছে। সবার বড় মিটমিটে পাজি ছোটন হলো যুধিষ্ঠির,
গায়ে গতরে বড়সড় মিতু হলো ভীম। সবচেয়ে বুদ্ধিমান ইতু বলেছে সে নাকি অর্জুন, আর সেজো কাকার যমজ পাজি দুটো হলো নকুল, সহদেব। গিরিবালার অস্পষ্ট খবরের জন্য বসে থাকেনি পঞ্চপাণ্ডব। মিতুকে নিয়ে নিজেদের কাঁচাপাকা কুলপাড়ার সুবাদে দশানি শরিক থেকে সকালেই ঘুরে এসেছে ছোটন। 6 আনির ঝাঁকড়া নারিকেলি কুল গাছের অর্ধেক পড়েছে 10 আনির বাগানে। পারতে হলে ওদিক থেকেই সুবিধে। পাঁচিলের উপর দাঁড়িয়ে মিতু তুমুল জোরে ডাল ঝাঁকাচ্ছিল, আর ছোটন টপাটপ করে ঝরে পড়া কুল কুড়োচ্ছিল। তখনই দেখল ওদের কাছাকাছি বয়সী ফ্রক পরা দুটি মেয়ে সদ্য চুনকাম করা 10 আনি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। বয়সে অল্প ছোট মেয়েটা দুপাশে দুটো বেনি ঝোলানো, কাছে এসে রিনরিনে গলায় বলল, তোমরা আমাদের গাছের বড়ই পাচ্ছ কেন? এক্ষুনি চলে যাও এখান থেকে। সাদা রিবন দিয়ে পনিটেল চুল বাঁধা মেয়েটা ওকে চাপা গলায় বলল, এই সিমকি, কি অসভ্যতা হচ্ছে? ওটা আমাদের গাছ নাকি? ওদের গাছেরটা ওরা পারছে, তুই চেঁচাচ্ছিস কেন? সিমকি অবাক হয়ে বলল, বারে ছোটপা, তুই তো বললি ওদের সঙ্গে ভাব জমানোর জন্য এভাবে ধমক দিতে, এখন যে বড় অসভ্যতা বলছিস। সিমকি এসে যেভাবে ওদের ধমক দিয়ে কথা বলছিল, ছোটন ভেবেছিল শক্ত একটা জবাব দেবে। ওর পরের কথা শুনে হাসি চেপে আবার কুল কুড়োতে লাগলো। এক ফাঁকে আর চোখে দেখল সিমকির কথা শুনে পনিটেলের ফর্সা মুখ লাল হয়ে গেছে। আরো চাপা গলায় ও সিমকিকে বলল, তুই একটা হদ্দ বোকা মেয়ে সিমকি, ওদের চলে যেতে বলছিস কেন? সিমকি বুঝে উঠতে পারল না ও কি বলবে। অবাক হয়ে নিজের বোনকে দেখল কিছুক্ষণ, তারপর কাছে এসে ছোটনকে বলল, এই, তোমরা আমাদের সঙ্গে ভাব করবে? ছোটন হাসি চেপে গম্ভীর হওয়ার ভান করে বলল, তোমরা কারা? বারে, দেখনি বুঝি আমরা যে কাল সন্ধ্যায় এলাম? এটা তো আমাদের বাড়ি। তোমার নাম কি? আমাদের দুটো নাম আছে, কোনটা বলবো? তোমার যেটা খুশি বলো। আমার নাম যুধিষ্ঠির, আর ওর নাম ভীম। নাম শুনে দুই বোন হেসে গড়িয়ে পড়ল। হাসতে হাসতে পনিটেল বলল, আমাদের আগের বাড়িতে যে গোয়ালাটা দুধ দিত, ওর নাম ছিল যুধিষ্ঠির, আর ভীম আমাদের জুতো মেরামত করত। মিতু রেগে গিয়ে বলল, মহাভারত পড়লে এমন অসভ্য কথা বলতে না। লোকে আমাদের পঞ্চপাণ্ডব বলে, সেজন্য ওসব নাম বলা। আমার ডাকনাম মিতু, ওর নাম ছোটন। সিমকি বলল, আমার নাম জানি, সিমকি। বাধা দিয়ে মিতু বলল, তোমার ছোটপার নাম কি নিমকি? সিমকি হেসে বলল, না, ওর নাম রিমকি। আমার একটা ছোট ভাই আছে, ওর নাম নিমকি। খেতে কেমন? গম্ভীর হয়ে প্রশ্ন করল ছোটন। কাছে যেও। হাসতে হাসতে রিমকি বলল, কামড়ে দাঁত বসিয়ে দেবে। নতুন 4টে দাঁত গজিয়েছে, যা পায় তাই কামড়ায়। মিতু বলল, ভাব করতে হলে আমাদের আরো 3 জন আছে, সবার সঙ্গে করতে হবে। ঠিক আছে, সিমকি বলল, আমাদেরও দুটো মামাতো ভাই আছে, রাঙা আর পিটু। তোমরা দল ভারী করতে চাইলে আমরাও করতে পারি। জানো না তো রাঙার গায়ে কি জোর, রোজ দুবেলা জিমনেশিয়ামে গিয়ে ব্যায়াম করে। মিতু কাষ্ঠ হেসে বলল, দেখা যাবে পাঞ্জায় কে যেতে। ছোটন জানতে চাইল, এখানে আসার আগে তোমরা কোথায় ছিলে? রিমকি বলল, নবরায় লেনে। এর চেয়ে বড় বাড়ি ছিল ওটা। সিমকি বলল, ওটা ভাড়া বাড়ি ছিল, এটা আমাদের নিজেদের। রিমকি বলল, ওরা কোন স্কুলে পড়ে, ছুটির দিনে কত মজা করে, এই সব। একটু পরে বাড়ির ভেতর থেকে ইতুদের কাজের ঝি দুঃখীর মার মতন একজন কার মা এসে রিমকি সিমকিকে ডেকে নিয়ে গেল। ছোটন আর মিতু উত্তেজিত হয়ে ঘরে ফিরে সবাইকে কুলপাড়া অভিযানের ঘটনা জানালো। ইতু সব শুনে গম্ভীর হয়ে বলল, গায়ে পড়ে ভাব জমাতে চাইছে, ভেবে দেখতে হবে অন্য কোনো মতলব আছে কিনা। রন্টু বলল, তুই সব কিছুতেই সন্দেহ করিস। দুটো মেয়ে ভাব জমাতে চেয়েছে, এতে মতলবের কি হলো? ঝন্টু বলল, মেয়ে দুটো দেখতে কেমন রে? মিতু উচ্ছ্বসিত হয়ে বলল, একেবারে পরীর মতন। আহ, আসতে বল। চাপা গলায় ধমক দিল ছোটন। সিঁড়িতে শব্দ শুনছিস? নির্ঘাত ছর্দি আসছে। ক্লাস 10-এ উঠেই ছর্দি নিজেকে বর্দি মেজদির মতো বড় ভাবতে শুরু করেছে। সুযোগ পেলেই ছোট ভাইগুলির উপর পণ্ডিতি ফলায়। ছোটন ঠিকই ভেবেছিল। ছর্দি এসে বলল, স্কুল ছুটি বলে লেখাপড়া সব শিখেই তুলে এখানে বসে আড্ডা মারা হচ্ছে বুঝি? ছোটন বিরক্ত হয়ে বলল,
তোর সামনে পরীক্ষা বলে এখনই আবোল তাবোল বকা শুরু করেছিস? ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, জানিস না বুঝি? নতুন ক্লাসে না ওঠা পর্যন্ত কিসের পড়া শুনি? গাছ থেকে পড়া হতে পারে, বলল মিতু। না, আকাশ থেকে পড়া। সর্দির কথা শুনে আমি আকাশ থেকে পড়েছি, ফোড়ন কাটল ইতু। রেজাল্ট বেরোবার পর পিঠে যখন বড় জেঠুর বেতের বাড়ি পড়বে তখন বুঝবে পড়া কাকে বলে। পাকামো না করে নিচে যাও, দিদা ছোটনকে বাজার করতে ডেকেছেন। বাজার করতে ছোটনের আপত্তি নেই, 2 আনা 4 আনা যা বাঁচে সেটা ওর। তবে 4 আনার বেশি বাঁচলে দিদা পুরোটাই নিয়ে নেন। সেজন্য যাই বাজার করুক ছোটন হুঁশিয়ার হয়ে গেছে, এখনো 4 আনার বেশি বাঁচায় না। দিদা ক্লাস 9-এর ছোটনের হাতে বাজারের ফর্দ ধরিয়ে দিয়ে বললেন, 4 আনা বাঁচাবার জন্য সেদিনের মতো আবার পচা বেগুন আনিস না। সর্দি ফোড়ন কাটল, 4 আনা না 8 আনা বাঁচায় তুমি কি বাজারে গিয়ে দেখেছো দিদা? বেআক্কেলে কথা বলবে না হোসনে আরা, আমি কোন আহ্লাদে বাজারে গিয়ে দেখতে যাব? বড়দের সবাইকে দিদা পোশাকি নামে ডাকেন। যখন থেকে তিনি কাউকে পোশাকি নামে ডাকা শুরু করবেন তখন থেকে বুঝতে হবে তারা বড় হয়ে গেছে। কথা বলতে হবে হিসেব করে। অল্প কদিন ধরে সর্দিকে দিদা পোশাকি নামে ডাকা আরম্ভ করেছেন। বাজারে যাওয়ার সময় ছোটন মিতুকে সঙ্গে নিয়ে যায় ব্যাগ বয়ে আনার জন্য। এজন্য ওকে 2 পয়সার পেয়ারা নয়তো অন্য কিছু কিনে দিতে হয়। ছোটনরা বাজারে যাওয়ার পর ঝন্টু ইতুকে বলল, যাবে নাকি নারিকেলি পাড়তে? ইতু ভুরু কুচকে বলল, ও বাড়ির মেয়েদের সঙ্গে ভাব জমানোর জন্য বুঝি তর্স হইছে না? তোর সব কিছুতে বাড়াবাড়ি। এই বলে নিরীহ রন্টুকে নিয়ে ঝন্টু দশানি বাড়িতে গেল কুল পাড়তে। ইতু রহস্য লহরী সিরিজের নতুন বইটা নিয়ে চিলেকোঠার ঘরে পড়তে বসল। ওদের ক্লাসের বিজনের কাছ থেকে এনেছে, অর্ধেকেরও বেশি পড়াও হয়ে গেছে, পরশু ফেরত দিতে হবে। কয়েক পাতা পড়ে ওর মনে হলো ঝন্টুর সঙ্গে যাওয়া উচিত ছিল। আরো 2 পাতা পর নায়ক যখন পাহাড়ের চূড়ায় ভিলেনের সঙ্গে লড়তে গিয়ে হঠাৎ ছিটকে পড়েছে কিনারে, কোনো রকমে এক হাত দিয়ে পাথরের কার্নিশ ধরে ঝুলছে 6000 ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে, তখন ইতুর মনে হলো ঝন্টুরা কি করছে দেখা দরকার। বই রেখে সে উঠে পড়ল। ছাদের উপর থেকে দশানি বাড়ির বাগান পুরোটা দেখা যায়। ইতু তাকিয়ে দেখল কুল গাছের পাশে ঘরের ওপর বসে মেয়ে দুটোর সঙ্গে জমিয়ে গল্প করছে ঝন্টুরা। হাদারাম রন্টুটা অসভ্যের মতো হাসছেও। রাগে ইতুর গা জ্বলে গেল। প্রথম পর্ব এখানেই শেষ। এই মজার কিশোর উপন্যাসটির দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানাই সবাইকে। আর পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ধন্যবাদ।